তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো তিনি বলছেন যে আমি সক্রিয়ভাবে দলটা করি না, আমি ঘটনার দিন শেখ শাহজাহানকে ফোন করেছিলাম, বলেছিলাম ভাঙচুর মারপিট যেন না হয়, কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা ঘটেছে। অর্থাৎ এই প্রথম সুকুমার মাহাতো তিনি স্বীকার করছেন যে হ্যাঁ ঘটনার দিন তিনি শেখ শাহজাহানকে ফোন করেছিলেন। আমি রাহুলদা আপনার কাছে এটাই জানতে চাইছি যে 5ই জানুয়ারি হামলার পর থেকে এই তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল নেতৃত্ব কার্যত শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছিল। আজ তিনি বলছেন যে হ্যাঁ আমি ফোন করেছিলাম, ভাঙচুর মারপিট যেন না আমি বলেছিলাম এবং দলটা আমি সক্রিয়ভাবে করি না। আজকে উল্টো সুর। না দেখো শোভেন, ওখানে কি ঘটনা ঘটছে সেটা একমাত্র সুকুমার, যেহেতু সুকুমারবাবু ওখানকার স্থানীয় বিধায়ক, তার জানার কথা ওখানে ডেমোগ্রাফি কি চলছে কি হচ্ছে না, তারপরে শেষ নেতৃত্বের কাছে কথাটা আসার কথা। কিন্তু মুশকিলটা কোথায়, সুকুমার মাহাতো যদিও স্বীকার করছেন উনি ফোন করেছিলেন, আমি মেনে নিলাম, ধরো আজকে দাঁড়িয়ে এই ঘটনা ঘটার পর 19 দিন ধরে ইডি কি করছিল বলো তো শোভেন? আমি এই পয়েন্টে ইডি কি করছিল সেটা তো একটা বিষয়, কিন্তু বিষয়টা হচ্ছে প্রায় 56 দিন ধরে যে শেখ শাহজাহানের পাশে সুকুমার মাহাতো সহ তৃণমূল শীর্ষ নেতৃত্ব দাঁড়িয়েছিলেন, আজকে সেই শেখ শাহজাহানের বিরুদ্ধে তারা কথা বলছেন। এমনকি তিনি বলছেন যে আমি সক্রিয়ভাবে দলটা করি না, আমাদের দায়িত্ব গা থেকে ঝেড়ে ফেলতে চাইছেন, যেহেতু পরিস্থিতি এখন জটিল হয়ে গেছে। সম্পূর্ণভাবে দল দাঁড়ায়নি এই কথা কিন্তু সমস্যা ভুল। আমি বহু নেতার বহু শীর্ষনেতার উক্তি দেখাতে পারি যেখানে বলা হয়েছে বারবার যদি কেউ দোষ করে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবেই। পার্থ ভৌমিক বা সুজিত বাবু গেছেন, কি করতে গেছিলেন? দুই মন্ত্রী গিয়ে তো দেখেছেন, কথা বলেছেন, তদন্ত করেছেন, কথা বলার পর দেখা হয়েছে কোনটা না 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 তার ভিত্তিতে তো রিপোর্ট হয়েছে, তার ভিত্তিতে রাজ্য পুলিশ একসঙ্গে বললে শোনা যাবে না, একে একে বাধ্য হয়ে অ্যারেস্ট করেছে। যা অবস্থা দেখছি, গিরগিটিরা লজ্জা পেয়ে এদিক ওদিক সেদিক দৌড়াবে। বলছি শুনুন না, গিরগিটিরা লজ্জা পেয়ে দৌড় মেরে পালাবে। কারণ এই যে লোকাল টিএমসি এই এমএলএটাকে দেখলেন, ইনি নিজে এখন স্বীকার করতে বাধ্য হয়েছেন কোন পরিপ্রেক্ষিতে, যেখানে কল ডিটেলস বেরিয়ে গেছে শেখ শাহজাহানের। আর মানে উনি স্বীকার যাবেন না, মানে এবার তো ফরেন্সিক এভিডেন্স চলে এলো, টেকনিক্যাল এভিডেন্স চলে এলো যে এই লোকটার সঙ্গে সেদিন সকালবেলা কথা হয়েছে। আর কথাটা কি বললো এই লোকাল এমএলএ? বললো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, যেটা বলেননি উইদিন ব্র্যাকেট দাঁত মাজলাম, একটু চা বিস্কুট খেলাম, ঘটনা ঘটে গেছে, এটা কিন্তু বলেছেন। ঘটনা ঘটে যাওয়ার পর নাকি উনি ফোন করে বলছেন না বাবা ইডি অফিসারদের মেরো না, না বাবা সিআরপিএফদের লোকাল আমি থামাচ্ছি, সবাইকে থামাচ্ছি। গৌতম দা, তাহলে সুকুমার মাহাতো কি দল থেকে দূরত্ব বাড়াচ্ছেন? সুকুমার মাহাতোর মতো যারা আছেন তারা তো দল থেকে দূরত্ব বাড়াবেন, দূরত্ব বাড়ানোরই তো কথা। তার কারণ যখন বুঝছেন যে আমিও এ ব্যাপারে ফেসে যাব আর আমাকেও সিবিআই ছাড়বে না, তখন দূরত্ব বাড়ানো ছাড়া তো উপায় কিছু নেই। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সৌমেন, সেটা হচ্ছে যে আমাদের এই রাজ্যে অ্যাবসলিউটলি সরকার স্পন্সর করছে সমাজ বিরোধীদের। ল অ্যান্ড অর্ডার পদে পদে বিঘ্নিত হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনটা প্রতি পদে পলিটিক্যালাইজড হয়েছে এবং হচ্ছে। একই ঘটনা ঘটে চলেছে, কোনো হেলদোল নেই, অ্যাডমিনিস্ট্রেশনেরও হেলদোল নেই, গভর্নমেন্টেরও হেলদোল নেই। আমি একটা কথা শুধু এখানে বলতে চাই দর্শকদের, যে মাননীয় মুখ্যমন্ত্রী অনুব্রতকে বীরের আখ্যা দেন, মাননীয় মুখ্যমন্ত্রী রাজীব বাবুকে বাঁচানোর জন্য চলে যান তার ধর্ণা মঞ্চের থেকে। গদাধর বাবু, এই সুকুমার মাহাতো যিনি দাবি করছেন যে তার সাথে কথা হয়েছিল 5ই জানুয়ারি শেখ শাহজাহানের সঙ্গে, এবং এর আগে তিনি এও দাবি করেছিলেন যে সন্দেশখালীতেই রয়েছে শেখ শাহজাহান, একদম শুরুর দিকে দাবি করেছিলেন। এরপর কি আপনার মনে হয় না যে সুকুমার মাহাতোর সঙ্গে মুখোমুখি বসিয়ে শেখ শাহজাহানের যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে সত্যটা অনেকটা বেশি সামনে উঠে আসবে? হ্যাঁ, সেই ইন্টারেকশন তো দরকার। গদাধর বাবু দেখুন, সিবিআই ইনভেস্টিগেশন করছে, তারা একটা মেথড নিয়েছে এবং সেই মেথডিক্যালি তারা ইনভেস্টিগেশন করছে। এখন তারা কল ডিটেলস করে দেখবে কার কার সঙ্গে কমিউনিকেশন চ্যানেল দেখেছে, এবং তারা যাকে যাকে দরকার হবে, যেগুলো তারা মনে করবে যে হ্যাঁ দরকার, তাদেরকে নিশ্চয়ই তাদের সামন করবে। সামন করে সেগুলো ভেরিফিকেশন করতে হবে, তাদেরকে ভেরিফিকেশন করে এর সত্যতা যাচাই হবে। এবং দেখা যাবে নট অনলি এই একটা আপনি কল ডিটেলস পেয়েছেন, দেখবেন প্রচুর লোকের ভিডিওগ্রাফি এবং আদার এভিডেন্স যেগুলো পাচ্ছে, এই যে আপনি সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এবং সায়েন্টিফিক বেস যদি এভিডেন্স হয়, সেখান থেকে বেরোবার কোনো রাস্তা থাকবে না। আপনি ডিনাই করতে পারবেন না যে আমি কথা বলিনি। কী কথা বলেছেন সেটা যদি রেকর্ড না থাকে হয়তো, কিন্তু যদি আপনি একটা মোবাইল থেকে একটা মোবাইল যদি মোবাইল ফরেনসিক্স থেকে আপনাকে সেটাকে সায়েন্টিফিকলি অ্যাডমিটেড, এবং নতুন ল যেটা আসছে, যেটা নতুন ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট আসছে, সেগুলো অ্যাডমিসেবল হয়ে গেছে, সমস্ত অ্যাডমিসেবিলিটির মধ্যে পড়ে যাবে এখন।
উনিও ফেঁসে গেছেন। সন্দেশখালী একটা জ্বলন্ত ইস্যু হয়ে রয়েছে। আমরা গতকাল দেখলাম যে শেখ শাহজাহানের বাড়ি এবং মার্কেটে সিবিআই আধিকারিক ফরেন্সিক বিশেষজ্ঞরা গেলেন, বিভিন্ন রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করলেন, কিন্তু প্রায় 55-56 দিন পর শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার পর এই যে মাঝের সময়টা, অনেকটা সময় চলে গিয়েছে। এখানে শাসক দল একটা প্রশ্ন তুলছে যে এখান থেকে কেন এই সময়টায় কেন্দ্রীয় এজেন্সি বা উপযুক্ত পদক্ষেপ কেন করা হয়নি। রাজ্য সরকার, রাজ্য প্রশাসন এই প্রশ্ন করছে। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সি এতদিন পর হাতে তদন্তভার নেওয়ার পর সত্যি কি শেষ পর্যন্ত কোনো টিপ অফ বা তথ্য প্রমাণ পাবে, এই প্রশ্নও এসে যাচ্ছে। এখন যে সন্দেশখালী খুব জ্বলন্ত ইস্যু হয়েছে, এই সন্দেশখালীকে আগামী দিনে লোকসভা নির্বাচনে বিজেপি যে কাজে লাগাবে সেটা বিজেপি নেতৃত্ব কার্যত বুঝিয়ে দিয়েছে। আর এই সন্দেশখালী নিয়েই আপনারা জানেন যে এর আগে 3 বার নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে সভা করেছেন, তাতে বারবার তার মুখে এই সন্দেশখালী প্রসঙ্গ উঠে এসছে। আর আজ তিনি আবারও পশ্চিমবঙ্গে আসছেন, শিলিগুড়ির পাশাপাশি কাওয়াখালীতে তার জনসভা রয়েছে। 9 দিনে 4 বার জনসভা করছেন নরেন্দ্র মোদী। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পর আজ শিলিগুড়িতে সভা করবেন তিনি। যদিও প্রথম তালিকায় দার্জিলিং আসনের প্রার্থী না এখনো পর্যন্ত ঘোষণা করেনি বিজেপি নেতৃত্ব। এখন প্রশ্ন উঠছে যে 9 দিনের মধ্যে 4 বার নরেন্দ্র মোদী আসছেন কি কারণে? তাহলে কি আসন্ন লোকসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গকে তারা পাখির চোখ করছেন? এখান থেকেই কি তারা বেশি মাত্রায় ভোট নিয়ে যেতে চাইছেন? সেই জন্য কি নরেন্দ্র মোদী এতবার আসা, এই প্রশ্ন উঠছে। আমি রাহুল দা আপনার কাছে জানতে চাইছি, নরেন্দ্র মোদী বারবার আসছেন, আজকে 4র্থবার। আপনারা বারবার বলেছেন যে এর আগেও তো 2021 সালে ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন অমিত শাহ, নরেন্দ্র মোদী বারবার এসেছিলেন, এবারও কোনো কাজের কাজ কিছু হবে না। কিন্তু বিজেপি নেতৃত্ব বলছে যে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি হয়ে রয়েছে তাতে মানুষকে বোঝানোর জন্য, মানুষকে সঠিক বার্তা দেওয়ার জন্য, রাজ্যের পরিস্থিতি ফেরানোর জন্য তাদেরকে আসতে হবে, বারবার বলতে হবে। দেখো, যেটা আমরা শুনছি বারবার নির্বাচনের আগে, আজকে এবার 920 ব্যাটালিয়ন আসছে, মানে পশ্চিমবঙ্গকে পুরো রীতিমতো উপদ্রব এলাকা ঘোষণা করে দিচ্ছে। হ্যাঁ, সব থেকে বেশি। আজকে বিজেপি শাসিত রাজ্যগুলো দেখো যে কি অবস্থা, এখানে কি অবস্থা। আমি শেষ করি। আজকে প্রধানমন্ত্রী, তুমি একদম ঠিক বলেছো, 2021 সালেও যখন বলেছেন যে ডেইলি প্যাসেঞ্জারি করতে হবে, না আমি তা বলছি না, আমি বলছি বিজেপির বিজয় রথ যখন সারা ভারতবর্ষে যেভাবে এগোচ্ছিল, কিন্তু বাংলায় দাঁড়িয়ে সেই রথকে আটকেছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ প্রধানমন্ত্রী শুধু নয়, স্বরাষ্ট্রমন্ত্রী শুধু নয়, পুরো ক্যাবিনেট মিনিস্ট্রি উঠে এসেছিল পশ্চিমবঙ্গে 2021 সালে। বারবার এসেছেন, বারবার গেছেন, বিভিন্ন তাচ্ছিল্যের সাথে। তাতেও তো বিজেপি 3 থেকে 77 রয়েছে, তারা তো কৃতিত্ব নেয় না। এবং তাতে আলটিমেটলি তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার কথা স্বপ্নেও ভাবতে পারে না, ভাবা যায়ও না। এবং আজকে দাঁড়িয়েও যতই প্রধানমন্ত্রী আসুক, যতই প্রধানমন্ত্রী সন্দেশখালীকে রাজনৈতিক হাতিয়ার করুক, যতই তার মুখে মণিপুরের নাম একবার উচ্চারিত না হোক, যতই হাতড়াস বা লখিমপুর একটা কথা না বলুক, তারপর বাংলার মানুষ জানে বিজেপি মানে সাম্প্রদায়িক। বিজেপিকে বারবার নিরাশ করেছে। কোথাও কি মনে হয় যে অন্যান্য যে রাজ্যগুলোতে বিজেপি ক্ষমতায় আছে বা সাংগঠনিকভাবে মজবুত রয়েছে, আসন্ন লোকসভা নির্বাচনে যদি কোনোভাবে তাদের ভোট পার্সেন্টেজ কমে যায়, তাহলে অন্তত পশ্চিমবাংলা থেকে যদি সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া যায়, সেই জন্য কি তাদের এত তৎপরতা? পশ্চিমবঙ্গের এখনকার পরিস্থিতি যা এবং জ্বলন্ত ইস্যু সন্দেশখালী, হ্যাঁ, দুটো মেন ইস্যু যেটা উঠে আসছে, এবং সেটা সোশিওলজিক্যাল ইস্যু, নট জাস্ট আ পলিটিক্যাল ইস্যু। এক হচ্ছে নারী বিদ্বেষী একটা দল এই রাজ্যে ক্ষমতায় আছে, যারা স্টেট স্পন্সার টেররিজম করছে, স্টেট মেশিনারিগুলো ব্যবহার করে নারীদের ওপর অত্যাচার করছে। যারা অত্যাচারী তাদেরকে আড়াল করে যাচ্ছে, কোর্ট ফোর্ট কিচ্ছু না মেনে, আইন কানুন না মেনে। এইটা একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে দুর্নীতি, একের পর এক দুর্নীতি। আমরা লাস্ট কয়েক বছরে দেখেছি কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতি আর চাকরি দেওয়া নিয়ে দুর্নীতি। কোনো এমন এরিনা বাকি নেই যেখানে এরা দুর্নীতি করেনি। সেখানে দাঁড়িয়ে আমাদের বিশ্বাস যে মানুষ জাগরণ ঘটেছে মানুষের, এবং তারা দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করবে। এই অত্যাচারী তৃণমূল কংগ্রেসকে সরাতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি, এবং এদেরকে একদম সঠিক ট্রিটমেন্ট দেবে কিন্তু ভারতীয় জনতা পার্টি। যে সন্দেশখালী ইস্যুকে কেন্দ্র করে এত তরজা চলছে রাজনৈতিক, সেই সন্দেশখালী নিয়ে এর আগে 3টি সভায় আরামবাগ, কৃষ্ণনগর এবং বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার প্রসঙ্গ তুলে এনেছেন। তিনি কি বলেছিলেন? আমি আসবো রাহুল দা, কি বলেছিলেন শোনাবো আপনাদের। মা বোনেদের সঙ্গে अत्याचार करे टीएमसी घोर पाप करे छे। संदेश खाली में जो कुछ भी हुआ उससे किसी का भी सिर शर्म से झुक जाएगा। टीएमसी सरकार बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है।
लेकिन पहले हाई कोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा है। नारी शक्ति के आक्रोश का ये ज्वार संदेश खाली तक ही सीमित नहीं रहने वाला, संपूर्ण बांग्लाते संदेश खालीर जड़ उठबे। আমি গৌতম বাবুর কাছে আসবো। গৌতম বাবু, আমরা দেখলাম সন্দেশখালীতে সম্পূর্ণ ঝড় চলবে সন্দেশখালী কাণ্ড নিয়ে পুরো পশ্চিমবঙ্গে, এমনটা মোদি বললেন এবং বারবারই তিনি কিন্তু সন্দেশখালীকে ইস্যু করছেন এবং ভোটের জন্যই কি এই রাজনীতি করছেন তিনি, এই প্রশ্ন উঠছে। কিন্তু সেই সঙ্গে তো এই প্রশ্ন উঠবেই যে মণিপুর নিয়ে যখন সংসদে তার বিবৃতি দাবি করেন বিরোধীরা, তিনি কিন্তু সেই বিবৃতি দেন না। সন্দেশখালী কাণ্ডে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও আবার বিধানসভায় কোনো বিবৃতি দেন না। না না, এই দুটো দলেরই তো অ্যাক্টিভিটিস তাই। প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে নিশ্চুপ থাকেন লোকসভাতে, আর মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সন্দেশখালী নিয়ে বিধানসভায় নিশ্চুপ থাকেন, কোনো স্টেটমেন্ট দেন না। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ তো এই যে একটা সম্প্রদায়ের সঙ্গে আরেকটা সম্প্রদায়ের সম্পর্ক, এটাকে নষ্ট হতে দেবে না। আর পশ্চিমবঙ্গের মাটিটা, পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি ধর্মনিরপেক্ষ, আমাদের দেশই ধর্মনিরপেক্ষ, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের চেতনা, তাদের সংস্কৃতি, তাদের মূল্যবোধ, তাদের ব্যক্তিগত পরিসরে যে ভাবনা চিন্তা, এটা অ্যাবসলিউটলি ধর্মনিরপেক্ষতা। এবং সেই কারণেই বিজেপির পক্ষে পশ্চিমবঙ্গের মাটিতে আলাদা করে ভোটের রাজনীতি করে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটা আজকে আছেই। দ্বিতীয় বিষয় হচ্ছে, যেটা আমি বলতে চাইছি, এটা বলে আমি শেষ করতে চাইছি, যে পশ্চিমবঙ্গে এই সন্দেশখালীর ঘটনাটা আপনারা যেটা সবসময় দেখাতে চাইছেন যে তৃণমূল বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে নিশ্চয়ই তাদের একটা ওখানে কর্মসূচি তারা পালন করে, কিন্তু সন্দেশখালীর মহিলারা যে গার্লস দেখিয়েছেন এবং এটা একটা স্বতঃস্ফূর্ত জনজাগরণ, সেটাকে কুর্নিশ জানানো, সেটাকে সেলাম জানানো। রাহুলদা, বিরোধীদের বক্তব্য যেটা প্রধানমন্ত্রীর মণিপুর নিয়ে অবস্থান কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালী নিয়ে অবস্থান, প্রধানমন্ত্রী মণিপুরে যাননি, মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে যাননি, মানে একই কয়েনের এপিটোপিট, কার্যত দুজনেই সমান, এমনটা অভিযোগ করছেন তারা। না দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা বারবার বলেছি অভিযোগ যে হয়েছে, মন্ত্রীরা গেছেন ওখানে, অভিযোগকে নেওয়া হয়েছে, পুলিশের গ্রিভেন্স সেল খোলা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা অ্যারেস্টেড হয়েছে। আমি একটা ইন্টারেস্টিং অবরোর কথা বলছি, ও বললো প্রধানমন্ত্রী দুবার আসছে, একবার হচ্ছে নারী নির্যাতনের কথা ভাবে, আমি হাত রস অন্য ছেড়ে দাও, আমি মানছি না, মণিপুর ছেড়ে দাও। আর একটা দুর্নীতি নিয়ে এখানে অভিযোগ করতেছেন কাকে পেছনে বসিয়ে, সিবিআইয়ের ফ্রেমড এফআইআর নেম শুভেন্দু অধিকারী, কাকে নিয়ে বসিয়ে বলছেন স্বরাষ্ট্র উপমন্ত্রী নিশীথ প্রামাণিক, যাকে বিজেপি বলতো গরু পাচারকারী, মানব পাচারকারী, তার বিরুদ্ধে দুর্নীতি করে এদের দুজনকে সামনে বসিয়ে। ভারতীয় জনতা পার্টিতে তার মানে সত্যপাল মালিকের কথার উত্তর নেই, হেমন্ত বিশ্ব শর্মা উত্তর নেই, উত্তর নেই, মানে কি বলে অজিত পাওয়ারের দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল কংগ্রেস, যারা এন্ডোর্স করে এই দুর্নীতি, 30 কিলোমিটার দূরে লুকিয়েছিল এই মাফিয়া শেখ শাহজাহান, তাকে করতে পারেনি। এই রাজ্য পুলিশ কি করেছে? কোর্টের নামে এরা মিথ্যা কথা বলে গেছে, এরা বলে গেছে কোর্টের নাকি স্টে ছিল, একেবারে আজ শিলিগুড়িতে সভা করবেন নরেন্দ্র মোদী। আপনারা জানেন যে দার্জিলিং আসনে প্রার্থীর নাম এখনো ঘোষণা করেনি বিজেপি, আর এই প্রেক্ষাপটে রাজু বিস বলছেন দার্জিলিং এ এতটা উন্নয়ন হয়েছে, এতদিন যা কল্পনাই করা যায়নি, কেন্দ্রের উদ্যোগেই দার্জিলিং এ এতটা উন্নয়ন হয়েছে। শুনুন। देखिए, टीएमसी का सपना है दार्जिलिंग जीतना, लेकिन यह सपना कभी उनका पूरा नहीं हो सकता। और पिछले 5 साल में मोदी जी के नेतृत्व में जो दार्जिलिंग में काम हुए हैं वो अपने आप में ऐतिहासिक है। बंगाल में दार्जिलिंग कुछ अलग है, हमें इसको भी समझना होगा। 20 के आए 22 के नहीं आए, दूसरी बात ये भी है क्योंकि दार्जिलिंग के अंदर में हमारे बहुत सारे यहाँ के क्षेत्रीय दल के साथ अलायंस रहता है। आज भी इस कार्यक्रम, कल की कार्यक्रम की तैयारी चल रहा है, अभी भी दिन में मैं 4 कार्यक्रम समाप्त करके आया हूँ। हम लगे हुए हैं, हम ये नहीं देखते टिकट मिलेगा कि नहीं मिलेगा, और ये हमारा अहंकार नहीं, हमारा आत्मविश्वास है, मिलेगा भी जरूर। যথেষ্ট আত্মবিশ্বাসী বিদায়ী সাংসদ এবং দার্জিলিং এর আসনে কার নাম ঘোষণা করে বিজেপি, সেদিকে অবশ্যই নজর থাকবে।
আমি অভ্রর কাছে আসবো। অভ্র, রাজ্য সরকার তো প্রচুর প্রকল্প করেছে, সদ্য যে রাজ্যের বাজেট গেল সেই বাজেটে তো ঢেলে প্রকল্পের কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার। গত কয়েকটা সরকারি অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন, আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের টাকা বাড়ানোর কথা ঘোষণা হয়েছে। এই উন্নয়নের লক্ষ্যে মানুষ ভোট দেবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমেনদা, গত বছরের রাজ্য বাজেটে রাস্তাশ্রী প্রকল্প বলে একটা প্রকল্প শুরু করেছিল শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, এরকম করে কাগজ ফাগজ নাড়িয়ে ফটো আপ করেছিলেন। ৩,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল খালি রুরাল বেঙ্গলের সবকটা রাস্তা ঠিক করার জন্য, এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্যাটাগরিক্যালি বলা হয়েছিল ৩ থেকে ৪ মাসের মধ্যে নাকি গ্রাম বাংলার সবকটা রাস্তা ঠিক হয়ে যাবে। হয়েছে? টাকাটা কোথায় গেল? আবার আরেকটা বলি, কর্মসাথী প্রকল্প বলে একটা রিসেন্ট চালু করেছে এই রাজ্য সরকার, এবং জায়গায় জায়গায় অ্যাড দিচ্ছে। ওরা কি বলছে যে 50 দিনের কাজ রাজ্য সরকার দেবে, এবং তার সঙ্গে অ্যাডে কি বলছে 50 লক্ষ লোকের নাকি মনরেগা মানে 100 দিনের কাজের টাকা বকেয়া। মুখ্যমন্ত্রী নিজে যেখানে বলেন 25 লক্ষ লোক নাকি মনরেগার কাজ করে, ভাইপো ব্যানার্জি নিজে যখন বলেন যে 20 লক্ষ 22 লক্ষ লোক কাজ করেছে, সেখানে দাঁড়িয়ে সরকারি অ্যাডে আমরা দেখতে পাচ্ছি 50 লক্ষ হয়ে যাচ্ছে ফিগারটা। একেবারে একাধিক ঘাটতির কথা বলছে অভ্র, এবং সেই সঙ্গে মোদি কিন্তু বলে দিয়েছেন মোদির গ্যারান্টির কথা এবং গ্যারান্টি পূরণ হওয়ারও গ্যারান্টির কথা। সেক্ষেত্রে তৃণমূলকে মানুষ ভোট দেবেন কিসের জন্য, কোন প্রতিশ্রুতির দিকে চেয়ে? রাহুল দা, প্রথম কথা দিয়ে এত বিগত দিনে দাঁড়িয়ে শুধু জুলমাই শুনে গেছি আমরা। তো আজকে দাঁড়িয়ে প্রত্যেকের পরিবার পড়ছে 15 লক্ষ টাকা করে ফেরত আসছে, বিদেশি টাকা সব বেরিয়ে চলে আসছে, ডিমোনেশনের পরে কার কোথায় টাকা গেছে কি হয়েছে এই নিয়ে বিস্তর প্রশ্ন আছে, সারা রাত কেমন হয়ে যাবে, বেকারত্বের রেকর্ড গড়েছে। সুতরাং আজকে দাঁড়িয়ে বাংলার মানুষ কিন্তু দেখেছে, তুমি দেখো পরপর প্রকল্পগুলো যে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পরপর যেভাবে শেষ কটা নির্বাচন যে কটা লাস্ট নির্বাচনে দাঁড়িয়ে তুমি দেখো বারবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে আরম্ভ করে সমস্ত কিছু দুর্নীতি ইস্যু নিয়ে এসে পরপর কিন্তু মানুষের ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস এসছে, এবং এবারও তার বিকল্প হবে না। কারণ মানুষ উন্নয়ন চায়, মানুষ উন্নয়ন বোঝে, মানুষ বিদ্যুৎ জল স্বাস্থ্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দিয়েছে। ও রাহুল অনলাইনে বলতে দাও, বলছি যে তৃণমূলের আমলে এই বেনিফিশিয়ারি সংখ্যা বাড়িয়ে তৃণমূল যদি মনে করে যে পশ্চিমবঙ্গের মানুষের মেরুদণ্ডটা আমি কিনে নিয়েছি, তাহলে সেটা খুব মূর্খের স্বর্গে বাস করছে। আর তার সঙ্গে বিজেপি গোটা দেশ জুড়ে রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে ধ্বংস করা, অ্যাবসলিউটলি প্রাইভেটাইজেশনটাকে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আপনারা রাজ্যের শিল্প আপনারা বেকার ছেলেদের চাকরি না করতে দেওয়া, এই কোনো অপরাধ কথার মধ্যে কথা বলো, খবর দিয়েছে এর বাইরে তুমি কথার মধ্যে কথা বলো না, কথা বলতে কথা বলছো। হ্যাঁ না না বলতে তো হবে, আপনি 34 বছর তোমার মধ্যে বলিনি, আমি তো তোমার মধ্যে বলিনি, আমি তো তোমার মধ্যে বলিনি, আমি তোমার মধ্যে বলিনি, তোমার বলার সময় আমি বলিনি। আমি মনে করি পশ্চিমবঙ্গের মাটিতে ধর্মনিরপেক্ষতার স্থান আছে। যারা হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চায়, যারা গোটা দেশকে ধর্মের নামে বিভক্ত চায়নার দালাল গতদার বাবু, আরো একটা ভোট আসতে চলেছে, রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে বলছে, কেন্দ্র রাজ্যের বিরুদ্ধে বলছে, কেন্দ্র প্রতিশ্রুতি দিচ্ছে, রাজ্য প্রতিশ্রুতি দিচ্ছে। গত 5 বছরে সাধারণ মানুষের কি পাওয়া চায়নার দালালি প্লিজ গৌতম দা সময় নেই। এক যে সাধারণ মানুষের আমি বলতে চাই, সাধারণ মানুষের পিঠ থেকে গেছে দেওয়ালে। তার কারণ হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। নাইদার দি স্টেট গভর্নমেন্ট নট দি সেন্ট্রাল গভর্নমেন্ট কি স্টেপ নিচ্ছে, সাধারণ মানুষ পার্টিকুলারলি নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত তাদের অবস্থা, তাদের আর্থিক অবস্থা কেউ করতে পারছে না। এবং আমার মনে হয় এই যে ইস্যুটা, এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি ইস্যুটা, এটা একটা বিরাট ইস্যু হতে পারে এই ভোটের মধ্যে। কেন বেকারি নয় কেন রাষ্ট্র একেবারে ভোট আসে যায় কিন্তু মানুষের জীবনের মানের উন্নয়ন হয় না, এবং প্রতিশ্রুতির বন্যা কেউই চান না, চান যে সেই প্রতিশ্রুতি ভোটের পরও পূরণ হোক। আমাদের আলোচনার সময়সীমা এই পর্যন্তই। যারা উপস্থিত ছিলেন আলোচনার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি।